হ্যালো, গুড ইভিনিং। আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। সত্যি কিন্তু প্রচণ্ড বসন্ত জ্বালাচ্ছে। সুন্দর ওয়েদার বাইরে, কী যে বলবো, এত সুন্দর ওয়েদার। অফিস থেকে ফিরে এসেই তোমাদের সঙ্গে দেখো আমি চেঞ্জও করিনি। আজকে তো বৃহস্পতিবার, জানো তোমরা আমার প্রচুর কাজ থাকে, পুজো থাকে। একটু তাড়াতাড়ি ফিরলাম। আমার স্কুলের বন্ধু অনিতা, কলেজের বন্ধু অনিতা এসেছিলো। ও ফোন করলো, বললো তুই আছিস অফিস, আমি আসছি তোর সঙ্গে দেখা করতে। আমাকে বললো তুই কী খাবি, কোন মিষ্টি খাবি বল। ও যখনই আসে তখনই মিষ্টি নিয়ে আসে, ও জানে আমি মিষ্টি পাগল। আমাকে বললো কেশিদাসের কী মিষ্টি খাবি, আমি আবার ওকে বলে দিলাম এই মিষ্টি খাবো। সেদিনকেও দেখেছি আমি যে ব্যাগটা অফিসে নিয়ে যাই, আমার লাঞ্চ বক্স ক্যারি করি বা আমার অর্ডারের সব ডেলিভারির জিনিস, সেই ব্যাগটা অনেক জুটের ব্যাগ, তো লাইট কালার ছিল, ময়লা হয়ে গেছে। তারপরে আমি অনেক দিন থেকে খুঁজছি, ভালো ব্যাগই পাচ্ছি তো ভীষণ বেশি দাম মনে হচ্ছে। গড়িয়াহাট থেকে ওইগুলোকে কিনি, গড়িয়াহাটের দিকে যাওয়াই হচ্ছে না। তারপরে ওকে আমি বলেছিলাম, ও বললো হ্যাঁ আমি তো বিডি মার্কেট, বাগুইহাটি মার্কেট থেকে আমি কিনে নেবো, ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমি বললাম তাহলে আমার জন্য একটু বেশি করে 2-1টা বেশি কিনিস, কারণ আমার এগুলো ভীষণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনিতা আমাকে মানে পুরো বাচ্চাদের মতন যেন ট্রিট করে। ও আমার জন্য সে মিষ্টি নিয়ে আসবে, বাড়ির থেকে রান্না করে নিয়ে আসবে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার। তারপর আজকে এসে সেই 3টে ব্যাগ দিয়ে গেছে, কী সুন্দর সুন্দর জুটের ব্যাগ, এত পছন্দ হয়েছে কি বলবো। ওর মধ্যে একটা ভীষণ আদর আছে, আর আমি ভীষণ ফিল করি, মানে ও আমাকে খুব ফিল করে, আমি ওকে খুব ফিল করি। মানে আমরা দুজন একসঙ্গে আমরা কলেজে পড়েছি। কলেজের সময় আমাদের এত যত ভাব ছিল না, তার থেকে এখন অনেক বেশি ভাব। আর এত সিম্পল, এত মিষ্টি একটা ওর নেচার। আর মানে ও আমাকে বললে, অন্য কেউ হয়তো বললো আমি এরকম মিষ্টি বলতেই পারবো না, ও যখনই আমাকে বলে না হ্যাঁ এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আমি সব বলি। ওকে আবদার করার মতো জায়গা পেয়েছি একটা। মানে খুব কম মানুষের কাছে আমি আবদারটা করতে পারি। তো তার মধ্যে অনিতা একটা। অনেকেই আমাকে হাজারবার জিজ্ঞেস করার পরও কেউ জানতে পারে না আমি কি পছন্দ করি বা আমার কি লাইকিংস ডিসলাইকিংস। বাট অনিতার বলার মধ্যে এত আন্তরিকতা, এত আদর, এত নিজের নিজের মনে হয়, আপন মনে হয়, যেটা খুব সহজে ওকে বলা যায়। তো সেই অনিতার সঙ্গে কিন্তু ওর ছেলের কালকে থেকে পরীক্ষা, ক্লাস 12, তার জন্য ও থাকতেও পারলো না, আমরা চাও খেতে পারলাম না, আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে চলে গেল। এত বড় পোস্টে হোল্ড করে, কিন্তু এত ডাউন টু আর্থ, এত সিম্পল, এত ভালো মা, এত ভালো বউ, এত ভালো বন্ধু, সব রোলটা খুব সুন্দর করে ও মেনটেন করে। এটা আমার সব থেকে ভালো লাগে। আর দেখো কালকে থেকেই বলছিলাম বসন্ত এসে গেছে, মনটা উড়ু উড়ু। বিশ্বাস করো আমার কাজ করতেই ইচ্ছে করছে না, একেবারে কাজে মন নেই। শুধু মনে হচ্ছে সেচে কুচে বেরিয়ে পড়ি, ঘুরি, বেড়াই, কিছু খাই, মানে টুকটাক কিছু ওই রকম। কোথাও একটা বসে সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে অফিসে কাজ করতে করতে আমার পাশে সমশ্রী বলে একটি মেয়ে বসে, আমার থেকে অনেক ছোট। প্রচুর স্টাফ, প্রচুর কাজ করছি, প্রচণ্ড বিজি আমরা তখন। হঠাৎ তাকে আমি বললাম জানিস সোমু আমার কী ইচ্ছে করছে, বলছি কী পূর্বাদি, তাহলে আমার এরকম একটা ইচ্ছে করছে, আমি চোখের সামনে এরকম দেখতে পাচ্ছি একটা বিশাল গার্ডেন, মানে আমি যে জায়গাটা বসে আছি সেখান থেকে ল্যান্ডস্কেপটা দেখছি একটা সুন্দর সবুজ গ্রিনারি একটা গার্ডেন। আমি তার একটা প্রান্তে একটা গ্লাস হাউস টাইপের কোনো ক্যাফে, সেখানে আমি বসে আছি, আমি এক কাপ কফি খাচ্ছি খুব ভালো কুকিজ দিয়ে, আর প্রচণ্ড একটা কাম একটা ক্যাফেটা, একটা হালকা কোনো মিউজিক চলছে, আমি একা একা। আর আমি চান করে শ্যাম্পু করে একটা সুন্দর কটন একদম সফট শাড়ি পরে, চুলটা আমার আধো ভেজা ভেজা থাকবে, ওই রকম একটা লুকস থাকবে আমার। তখন হচ্ছে সত্যি তুমি এত সুন্দর করে বলে আমারও মনে হচ্ছে ওই রকমই একটা কিছু। মানে এগুলো কিন্তু বসন্তর এফেক্ট। বসন্ত তোমার মনকে একটু নাড়া দেবে না, এটা হতেই পারে না।
আর সেই বসে থাকার মধ্যে কিন্তু আমি আর অন্য কাউকে দেখছি না, আমার পাশে কেউ থাকবে না, আমি একা এনজয় করব। ওই দু চোখ ভরে আমি সবুজ দেখব ওই কাঁচের ভেতর দিয়ে। হালকা হালকা দুপুর এক ফোঁটা বৃষ্টিও হতে পারে, মানে ঘাসটা একটু ভিজে থাকবে, কিন্তু আর একটা হালকা কিছু মিউজিক, সেটা কোনো একটা সেতার হতে পারে, কোনো ওয়েস্টার্ন কোনো মিউজিক হতে পারে, হালকা গজল বা হালকা কোনো রবীন্দ্রসঙ্গীতও হতে পারে, কিন্তু আমাদের যেন প্যাথোস থাকে। আমি প্যাথোস খুব পছন্দ করি, খুব লাউড মিউজিকের থেকে প্যাথোস, মেলোডি, ওইগুলো আমার বেশি পছন্দ। যে কোনো লেখারও তাই, যে কোনো সিনেমারও তাই, আমার এন্ডিংয়ে মিল হয়ে যাচ্ছে, এন্ডিংয়ের থেকে এন্ডিংয়ে আলাদা থাকছে, এই জিনিসটা আমার বেশি পছন্দ। তাই হয়তো লাইফটা আমারও তাই হয়েছে, জোকাপার্ট। কিন্তু এরকম আমার খুব পছন্দ। তা ওইটা আমার সকাল থেকে ওটাই খালি খালি মনে হচ্ছিল, মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বিদিশা আজকে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে, আমার তো কী ভালো লাগছে। কালকে আমরা যাব। আচ্ছা, আমি জানি না তোমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, প্রমিস ডে এগুলো খুব বোকা বোকা লাগে কি না। আমার কিন্তু খুব একটা বোকা বোকা সত্যিই লাগে না। আমার মনে হয় যে কোনো জিনিসকে যদি আমরা সেলিব্রেট করি, তার মাহাত্ম্য অনেক বেড়ে যায়। আর সেটা খারাপটা কি? খারাপ তো কিছু নেই এর মধ্যে। যদি প্রমিস, যদি আমি সত্যি একটা কিছু প্রমিস করি, কারোর হাত ধরে বলতে হবে তার কিছু নেই, নিজের কাছে নিজের প্রমিস করলাম, বা নিজেকে নিজে ভালোবাসলাম, নিজেকে সাজালাম ভালো করে, সুন্দর করে একটা ভালো রান্না করলাম, ভালো একটা কফি খেলাম, তাতে অসুবিধাটা কী আছে? ভ্যালেন্টাইন্স ডে মানে আমাকে কোনো ছেলের সাথে বেরোতে হবে, কোনো ছেলেদের কাছ থেকে গিফট আসবে, এটা আমাকে এক্সপেক্ট করতে হবে, বা চকলেট ডে আমি নিজে একটা যদি চকলেট কিনে খেলাম, বা কোনো একটা ফ্রেন্ড আমাকে নিজে চকলেট দিল, তার মধ্যে খারাপটা কী? ভালোই তো লাগে, আমার তো খুব ভালো লাগে। অন্যদের কি ন্যাকামি ট্যাকামি অনেক কিছু মনে হতে পারে, আমার কিন্তু ভালো লাগে। আমরা বন্ধুরা সেট করে নিয়েছি, অদিতি বাইরে আছে, নাহলে আমরা সবাই বেরোতাম। তো শুক্লার সঙ্গে কথা হয়নি, আমার বু, অনা, এরা সবাই একটু বিজি। তো কালকে যারা ফাঁকা থাকবো আমরা তারাই যাব, বেশি তো যাবো না, সিটি সেন্টারেই যাবো, কারণ অফিস আছে, অফিস থেকে এসে রেডি হয়ে বেরোতে বেরোতে সে 8টা বেজে যাবে। তাই জন্য ঠিকই করেছি, তোমার একটুখানি সিটি সেন্টারেই যাব, গিয়ে বসে একটু কিছু ডিনার করব, বা একটু স্ন্যাক্স, তার সঙ্গে একটা ভালো কফি, এসব আমরা খাবো। খেয়ে তারপর বাড়ি চলে আসবো। আমরা সব ঠিক করেছি লাল জামা কাপড় পরবো। কালকে অফিসেও আমি ঠিক করেছি একটা রেড অ্যান্ড হোয়াইট শাড়ি পরবো। হয়তো দিনের বেলা রেডটা পরলে, প্লেন রেড পরলে একটু বেশি কটকটে লাগতে পারে, তো রেড অ্যান্ড হোয়াইট আমি একটা কিছু পরবো, বা ব্ল্যাক অ্যান্ড রেড কিছু পরবো। আর ইভিনিংয়ে ডেফিনেটলি রেড কিছু পরবো, সে ওয়েস্টার্ন হতে পারে, সে শিফন হতে পারে, স্কার্ট হতে পারে, কিছু একটা পরবো। তো এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোকে যদি আমরা সেলিব্রেট করি, তাতে খারাপটা কি? খারাপ তো কিছু নেই। যদি তোমার বয়ফ্রেন্ড তোমাকে এই দিনে একটা আই লাভ ইউ বলে, বা তোমার জন্য সুন্দর কার্ড আনে, বা দুজনে মিলে তোমরা কোথাও বসে একটু কিছু একটা মুভি দেখলে, বা কোথাও আমি মুভি বলবো না, আমি বসে কোথাও গল্প করতেই বলবো, সেটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কাছে তো খুব সুন্দর লাগে। আমি এগুলোর মধ্যে কোনো খারাপ দেখি না। আমি এত সেকেলেও নেই, আমি খুবই মডার্ন, খুব মডার্ন। আমার তো খুবই ভালো লাগবে যদি আমার কোনো বয়ফ্রেন্ডও আমাকে এই দিনকে উইশ করে, বা আমাকে কেউ কার্ড পাঠায়, বা আমার কোনো বয়ফ্রেন্ড মানে না, কোনো স্পেশাল ফ্রেন্ড বলছি না, ছেলে বন্ধু, এটাই হয়তো বললে তোমরা বুঝো, পুরুষ বন্ধু যদি কেউ আমাকে একটা কার্ড পাঠায়, বা আমাকে উইশ করে, বা আমাকে চকলেট পাঠায়, আই ডোন্ট মাইন্ড। সে যে আমার ভ্যালেন্টাইনই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা ম্যাক্সিমাম সব মেয়েরা মিলেই ভ্যালেন্টাইন্স ডে উইল সেলিব্রেট। তো এটা তো মজারই ব্যাপার। আজকে থেকে মনটা কি খুশি খুশি লাগছে। সব সময় এরকম হয় আমার, বসন্তকাল এলে একটা কীরকম একটা হতে থাকে যেন, মনটা ভীষণ খুশি খুশি, অকারণে মজা লাগছে, অকারণে দুঃখ পাচ্ছি না, বা সব কিছু মিলিয়ে যেন একটা ভীষণ একটা অন্যরকম।
তো খারাপ কি বলো, আমার কাছে এগুলো কিছুই খারাপ লাগে না, আমার কাছে বরং ভালোই লাগে। একটু ব্যালকানিতে এসে বসলাম, তারপর তো পুজো করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। আর তোমার জানো, আমার শেষের কবিতা পড়তে শুনতে কি ভালো লাগে। উফ, অমিত রায়কে আমি কল্পনা করে ফেলি। মানে এগুলোর জন্য কি কোনো বয়স লাগে না, এগুলোর জন্য সত্যিই কোনো বয়স লাগে না। ভালো কবিতা শোনা, ভালো গান শোনা, বা ভালো করে বাঁচার জন্যে নিজের মনটাকে, নিজেকে দুঃখবিলাসী না হয়ে একটুখানি, বরং আমি বলবো রোম্যান্টিক হওয়া বেটার। সারাক্ষণ দুঃখ দুঃখ দুঃখ, সারাক্ষণ নেগেটিভ জিনিসপত্র ভাবনা চিন্তা, এগুলো না করে যদি এটা করা যায়, তুমি দেখবে অনেক ভালো এটা ট্রিটমেন্ট। গান শোনো, মজা করো, গল্প বই পড়ো, শিবরাম চক্রবর্তী পড়ো। যারা খুব রেগে যায় না, হঠাৎ হঠাৎ রেগে যায়, তাদের আমি তো সবসময় বলবো একটু বই পড়া প্র্যাকটিস করা খুব জরুরি। ভালো কোনো লেখা পেলে সেটাকে পড়া খুব জরুরি। আজকাল ফেসবুকে খুব সুন্দর সুন্দর লেখা আসে। সেদিনকে নটি বিনোদিনীকে নিয়ে একটা লেখা পড়ছিলাম, মানে এত বছর আগে নটি বিনোদিনীর যে লাইফ, যা কথা, যা চিন্তাধারা, সেটা কত মডার্ন। আজকের দিনে দাঁড়িয়েও বিনোদিনীকে নিয়ে বই হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েও বিনোদিনীকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। কত যুগের আগের কথা ভাবা যায়, কত মডার্ন চিন্তাধারা। তাকে কি না শুনতে হয়েছে, তাকে কি না, কত লোক তাকে কিনে রাখতে চেয়েছে, কত লোক কিনে রাখবে, বলেছে ওইটাকে তুমি করতে পারবে না। ভাবা যায়? আজকে যখন এত কিছু চলছে, নটি বিনোদিনী মঞ্চ হয়ে গেল, কত ভালো লাগছে না বলো? ওনার লড়াই, ওনার বিশ্বাস, ওনার কাজ, কত পলিটিক্স হয়েছে, কত রকমের বদনাম শোনার পরও একটা মহিলা লড়ে গেছে। এটা কিন্তু অনেক পাওনা, অনেক বড় একটা মনের জোর এগুলো পড়লে। লাইফে যেন সব কিছুই পাবো, তো এটা হতে পারে না। লাইফে অনেক কিছু পাবো না এটা ভেবে যদি তুমি এগো, আমার মনে হয় লাইফ মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। যদি আমি এটা ভাবি যে আমি অনেক কিছুই পাবো না, কিন্তু তার মধ্যে যেটুকু পাবো সেটুকুকে নিয়ে ভালো করে থাকবো, সেটা অনেক বেটার। আমি যখন বাচ্চাগুলোকে দেখি, আমার তখন কত ভালো লাগে। আমার মনে হয় ওরা কত কম জিনিসে খুশি। ওদের জীবনে ওরা কী আছে, ওদের জীবনে বলো? আমি কখন আসবো তখন ওদের খেতে দেবো, আমি কখন ওদের নিয়ে বেরোবো তখন ওরা বেরোবে। কিন্তু কি লয়াল, কত অল্পতে খুশি, কিচ্ছু নেই, কোনো চাহিদা নেই। ওরাও তো বেঁচে আছে এত সুন্দর করে। দুটো বাচ্চাকে নিয়ে আমি কি সুন্দর বারান্দায় এসে বসে আছি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এদিকে আমার গাছ আছে সব। রাত্রিরের দিকে আমি বসি, তোমাদের দেখাবো, তখন একদিনকে ভিডিও করব, যখন সবাই ঘুমিয়ে যায় তখন। তোমরাও সবাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো। আজকাল না বড় ক্যাফেগুলোতে, মলগুলোতে আমার খুব ভালো লাগে, এল্ডারলি পিপল, কী সুন্দর তারা যায়, হাজব্যান্ড ওয়াইফ মিলে, কী সুন্দর তাদের ড্রেস সেন্স, কী সুন্দর ড্রেস আপ করে তারা যাচ্ছে, তারা কফি খাচ্ছে, তারা টুকটাক শপিং করছে, হয়তো ছেলেমেয়েরা বিদেশে আছে, তো বাবা মা কী সুন্দর করে লাইফ স্পেন্ড করছে। ইটস বিউটিফুল লাগে, আমার খুব সুন্দর লাগে। সবাই যে বাবা মা ছেলে মেয়েদের মুখাপেক্ষী তাও না, বা সারাক্ষণ ছেলেমেয়েরা ফোন করছে না বলে সবসময় কমপ্লেনও করছে তাও না। বিউটিফুল লাগে গো, এইরকমই অ্যাকচুয়ালি হওয়া উচিত। সারাক্ষণ কমপ্লেনিং অ্যাটিটিউডটা না থেকে যদি আমরা সবাই নিজের লাইফটাকে নিজের মতন করে হ্যাপিনেসটাকে খুঁজে বের করে নিই, সেটা দেখবে অনেক ভালো। একটা রান্না করে আমি যা মজা পাই, নতুন কিছু রান্না করলাম,
কালকে আমার সব অর্ডার আছে, আবার সেই কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি যতক্ষণ না যাবে এই কড়াইশুঁটির কচুরি, কালকে অবশ্য কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল আছে। তো আমি যে রান্না করি না, বিশ্বাস করো কি খুশি লাগে আমার রান্না করতে। যখন অর্ডার আসে আমার তো যেন ভীষণ খুশি হয়ে যাই আমি। আমার হাতের রান্না মানুষ খাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে সে রান্না, সবাই খেয়ে খুশি হচ্ছে, কি ভালো লাগে না বলো? এর থেকে বড় পাওনা কি আছে? শুধু ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে তুমি যে গ্রেটফুল, ওটাকে তোমাকে মানতে হবে। তোমাকে ঈশ্বরকে বলতে হবে আজ আমি যেখানে দাঁড়িয়ে সেটা সব তোমার জন্য পেয়েছি। তুমি আমার হাতটা শক্ত করে ধরে থেকো, আমার পাশে থেকো। ঈশ্বরকে খোঁজার জন্য খুব দূর দূর যাওয়ার দরকার হয় না। সবসময় যে আমি ফিজিক্যালি যেতে পারবো সেটা তো নাও হতে পারে। যেখানে এখানে বসে তুমি ঈশ্বরকে ডাকো, রান্নাঘরে ঈশ্বরকে ডাকো। আমি তো সবসময় ঈশ্বরের সাথে কথা বলতে পারি। আমি কাজ করছি, ভেতরে আমি ঈশ্বরের সাথে কিছু একটা কথা বলছি। জীবনটা না খুব সুন্দর গো। আমি আমার অনেক ছোট ছোট সব সহকর্মীদের সঙ্গে যখন কথা বলি, আমি দেখি ওদের কষ্ট দুঃখগুলো আমি ফিল করি। ওরা নতুন সংসার করছে, কারোর 1 বছর, কারোর 5 বছর, কারোর 7 বছর বা তারও কম। অথচ ওদের কত প্রবলেম বা কত রকমের এই যে ইয়েদের নিয়ে প্রবলেম, মনে করো শ্বশুরবাড়ির যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু সবটাই ক্রিয়েটেড প্রবলেম। মানুষের চাকরি নেই, একটা সমস্যা হতে পারে। মানুষ খেতে পাচ্ছে না, সমস্যা হতে পারে। মানুষের জল নেই, সমস্যা হতে পারে। ইলেকট্রিসিটি নেই, সেটা সমস্যা হতে পারে। কিন্তু এটা কোনো সমস্যা নয় শাশুড়ির সঙ্গে বউয়ের লড়াইটা। আমার শাশুড়ি বলতো, তুমি কেন মানে আমার হাজব্যান্ডের নাম করে বাইকে ওর কোমর জড়িয়ে যাচ্ছ? আমার হাজব্যান্ডের কোমর জড়িয়ে আমি যাবো তো কার কোমর জড়িয়ে যাবো? মানে আমি বাইকে তো না জড়িয়ে বসতে পারি না। শিখে নাও, পাড়া থেকে দেখতে খুব খারাপ লাগে। এই কথার কোন উত্তর তুমি দেবে? দিলে অশান্তি। ছেলেটাও দিতে পারছে না তার মাকে এই কথার উত্তর, যে আমার বউ আমার কোমর চড়াতেও পারবে না। এখন যখন আমি এই এজে গিয়ে আমি বুঝতে পেরেছি, শাশুড়িরা সব সময় একটা বউয়ের সঙ্গে ছেলের দূরত্ব রাখতে চায়, দ্বন্দ্ব বানিয়ে দিতে চায়। এটা করে ওনাদের একটা স্যাডিস্টিক প্লেজার হয়। যেহেতু শ্বশুরমশাইদের বয়স হয়ে যাচ্ছে, ছেলে আর বউয়ের ওই সখ্যতা, ছেলে বউয়ের এই অন্তরঙ্গতা, বা ছেলে বউয়ের জন্য কিছু করছে, বউয়ের জন্য শপিং করছে কিছু, এই জিনিসটা উনি মানতে পারছেন না। চোখের সামনে থেকে ছেলে আর বউকে বেরোতে দেখলেই ওনার ভেতরে না পারাগুলো, না পাওয়াগুলো একটা জ্বলন আকারে বেরিয়ে আসে। সেটা সবটা এফেক্টেড হয়ে যায় বউয়ের ওপরে গিয়ে। তো এখন কী করা যাবে? ছেলেদেরও প্রচুর সমস্যা থাকে। মায়ের হয়ে কথা বললেও মুশকিল, বউয়ের হয়ে কথা বললেও মুশকিল। তা আমি ভাবি গোল্ডেন টাইমস, যেটা বিয়ের পরের যে মোমেন্টগুলো, সেগুলো আমাদের চলে যায় শুধু শ্বশুরবাড়ির ঝগড়া লড়াই, শাশুড়ির সঙ্গে এই অশান্তির চলে। শ্বশুর শাশুড়ি এরকম করবে, তার রাগ গিয়ে পড়বে বরের ওপর, সেটা চলে যাবে বিছানার অবধি, যার ফলে গোল্ডেন টাইমসগুলো গন। আর যখন আমার নিজের হাতে সংসার আসবে, ছেলে পুলে বড় করা, এই তাই হেন তেন করতে করতে নিজেদের জীবনটা শেষ। আজকে আমি যখন ওদের সঙ্গে কথা বলি, শুনি, আমি যেন কেমন আমার নিজের অতীতটাকে দেখতে পাই। আমি তখন দেখি যে বাপরে, এই দিনগুলো তো আমিও পার করে এসেছি। এইসবের জন্যই কি সত্যি আমরা বিয়ে করি? আমরা একটা ফ্যামিলি থেকে একটা ফ্যামিলিতে যাচ্ছি, তোমরা সুন্দর করে ওয়েলকাম করবে, নিজের মেয়ের মতন করে ট্রিট করো।
তা না, তোমরা যেন বসে আছো একটা জাজ, আমাদের জাজ করার জন্য। এটা করতে নেই, ওটা কেন করলে, এটা এখানে রাখলে না কেন, ওটা ওখানে রাখলে না কেন। তো বাবা মা কিছুই শিখিয়ে পাঠায়নি। আমার বাবা মারা অনেক কিছু শিখে পাঠিয়েছে। শেখাননি আপনি আপনার ছেলেকে, শেখেননি আপনি নিজে, তাই আপনারা আমাদের এইভাবে কথা বলতে পারছেন বউদের সাথে। ওদের এই অশান্তিগুলো দেখছিলাম, আমি ভাবছিলাম একটা মেয়ে রোজগার করবে, সে তার বাপের বাড়িতে টাকা পয়সা দিলে শ্বশুর বাড়িতে অশান্তি। তুমি রোজগার করছো, আমার বাড়ি খেয়ে তুমি চাকরিতে যাচ্ছ, আর তুমি টাকা দেবে তোমার বাপের বাড়িতে। তোমার ছেলেও তো তোমাদের টাকা দিচ্ছে, আমি তো বারণ করছি না। তার মানে তোমরা চাকরিওয়ালা মেয়ে নিয়ে এসেছো তার পয়সার জন্যে। সংসারে দরকার থাকলে নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু এইটা যেন এরকম না হয় যে মানে আমি আমার বাপের বাড়িতে দিচ্ছি বলে সেটা একটা বিশাল অপরাধ হয়ে গেল। এই ইনস্টেন্সটা তোমরা রেখো না। গোল্ডেন টাইমসগুলো এই করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলে যায়, দ্বন্দ্ব দূরত্ব বাড়তে থাকে। শাশুড়িরা এই জিনিসটা বারবার করে। এই প্রবলেমগুলো হচ্ছে ক্রিয়েট করা প্রবলেম। ক্রিয়েট করা প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে হবে, ইগনোর করতে হবে। সেগুলো আমি এখন বুঝতে পারি, এখন শিখে গেছি, বাট এগুলো আগে পারিনি। আমার যতটুকু বুদ্ধিতে আমি ওদের বলি এটা করিস না, আমার সমস্ত কিছু এক্সাম্পল দিয়ে আমি ওদের বোঝাবার চেষ্টা করি। বাট আমার খুব খারাপ লাগে ওদের এরকম দেখে। বিয়ের পর 1 বছর 2 বছর গেলেই ছেলেদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন। যে ছেলেগুলো বউ বাচ্চার সঙ্গে ঘুরতে চাইবে, সময় যেতে চাইবে, তাদের বৌদি বলবে, তাদের আওয়াজ দেবে বন্ধুরা, অন্য বন্ধুরা। এই জিনিসগুলো কিন্তু ঠিক না। তোমার যদি মেয়ে হয়, সেও একদিন যাবে শ্বশুরবাড়ি, তখন চলো, কঠিন কঠিন কথা তো চলতেই থাকবে। এখন বসন্তকাল খুব কম সময় আসে, তার জন্যে বসন্ত এসে গেছে ওই গানটা শুনতে হবে। আকাশে বাতাসে বসন্ত এসে গেছে। মনটাকে ঠিক করতে হবে, সাজতে হবে, বেড়াতে হবে, ভালো ভালো খেতে হবে, বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে, বাজারে প্রচুর ভালো ভালো সিনেমা এসেছে, সেসবও দেখতে হবে। চলো তাহলে আমি যাই, পুজো আছে আমার। অনেক গল্প করলাম তোমাদের সাথে। তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা সমস্ত সময় আমার জন্য অপেক্ষা করে থাকো বলো, এই যে তোমরা আমার সঙ্গে আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে, আমি কেমন সাজছি তোমরা বলো, এই প্রতিটা জিনিস যে তোমরা বলো, এটা তো আমারও একটা ভীষণ ভালো লাগা। আমাকেও তোমরা প্রতি মুহূর্তে জানো না কীভাবে মোটিভেটেড করছো, কীভাবে ইন্সপায়ার্ড করছো। তাই না আমিও বাড়ি এসেই আগে তোমাদের সঙ্গে বসে পড়ি কথা বলতে। আমার তো সব সময় মনে হয় যে যখন আমি তো তোমাদের চিনতেও পারবো না, রাস্তায় দেখলে তোমরা আমাকে চিনবে, তোমরা ডেফিনেটলি এসে আমার সাথে কথা বলো। কালকে খুব মজা হয়েছে, আমার অফিসের একটি মেয়ে, একজন ডক্টরের সেক্রেটারি, সে আমাকে বলছে, দিদি তোমার সঙ্গে একটা কথা আছে। আমি হ্যাঁ বলো। সে জানো, যখনই ইউটিউব দেখছি, ঠিক তোমার মতন দেখতে একজন, কী সুন্দর সেজে গুজিয়ে এরকম দেখায়, তোমাকে দেখাবো। আমি একদম বুঝতে পারছি না, মানে পৃথিবীতে শুনেছি যে এরকম একই রকম দেখতে সিমিলার মানুষ আছে, কিন্তু আমি সত্যিই না বাবা দেখি এইরকমও সিমিলারিটি হয়। আমি তো হো হো করে হাসছি। আইলাম তুই দেখেছিস নামটা কি? তখন বলছে না, নামটা দেখে খালি ভিডিওগুলোই আসতে থাকে, কী সুন্দর সুন্দর জিনিস বলে, আমি তো ভীষণ মোটিভেটেড হই। আমি বললাম যে ও আচ্ছা, আজকে তুই নামটা দেখবি ভালো করে। তারপরে বলছে যে বলো না, তুমিও দেখেছো? আমি বললাম যে হ্যাঁ আমিও দেখেছি। তুই নামটা দেখিস তো কে, তাহলে বুঝতে পারি। পরে আজকে ফোন করেছে, করে বলছে দিদি ওটা তো তুমি।
আমি বললাম ইয়েস। তখন বলছে বাপরে কি ভালো লাগছে, এমনিতেই তুমি এত সুন্দর, তোমাকে সবসময় দেখি, আর যখন টিভিতে চালিয়ে দেখছি আরও ভালো লাগছে। কি মজাদার না বলো ব্যাপার স্যাপার। চলো এবার যাই, লক্ষ্মী ঠাকুর আমার জন্য ওয়েট করছে, বাচ্চারা ওয়েট করছে। অনেক গল্প করেছি। বসন্তকালে বসন্তকালে একটু একটু প্রেম আসা ভালো। প্রেমে পড়লে তুমি ইয়াং থাকবে, প্রেমে পড়লে তুমি সুন্দর দেখতে হয়ে যাবে। সো প্রেম ভালো, প্রেমকে বাড়ির বাইরে রেখে আসতে হবে। চলো টাটা বাই, আবার কথা হবে কালকে।